আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের বায়োলজি ক্লাসে। আজকে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর লাস্ট ক্লাস করব এবং বাকি যে অঙ্গাণুগুলো ছিল আজকে আমরা ইনশাআল্লাহ সবগুলো কমপ্লিট করে ফেলব। তো চলো শুরু করা যাক আজকে আমাদের লেকচারটা। তো শুরুতেই আমরা যে অঙ্গাণুটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে গোলজি বস্তু। সেটা কি? সেটা হচ্ছে গোলজি বস্তু, গোলজি যন্ত্র বা গোলজি ক্ষেত্র। ঠিক আছে, তো এই তিনটাই কিন্তু একই অর্থ মিন করে, অর্থাৎ এই অঙ্গাণুটা আমরা এই তিন ভাবে ডাকতে পারি, আর ইংরেজিতে এটাকে বলা হয় গোলজি বডি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি যে আসলে কি এই গোলজি বস্তু বা গোলজি বডি, এটা আসলে কি। তো সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে দেখো, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, অর্থাৎ এই অঙ্গাণুটা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে এবং দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ, অর্থাৎ যে আবরণ দিয়ে এটি আবৃত সে আবরণটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট। এবং দেখো যে ছোট নালিকা, ফোস্কা, চৌবাচ্চা বা ল্যামেলির ন্যায় যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সেই সবগুলোকে আমরা একসাথে বলছি গোলজি বডি। ঠিক আছে, অর্থাৎ এখানে কি থাকবে, ছোট নালিকার ন্যায় কিছু অংশ থাকবে, কিছু ফোস্কার ন্যায় অংশ থাকবে এবং কিছু ল্যামেলি বা চৌবাচ্চার ন্যায় অংশ থাকবে। এই সবগুলোকে আমরা গোলজি বস্তু নামে ডাকবো। আচ্ছা, দেখো যে অঙ্গাণুটাকে আবিষ্কার করেন এই ইনফরমেশনটা এবং কোথায় আবিষ্কার করেন ইনফরমেশনটা একটু গুরুত্বপূর্ণ। খেয়াল করো যে কে আবিষ্কার করেন, ক্যামিলো গোলজি। উনি একজন সায়েন্টিস্ট। তো ওনার নাম কি? ক্যামিলো গোলজি। তো উনি কোথায় এটা আবিষ্কার করেছেন? পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন যে পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে উনি প্রথম এই অঙ্গাণুটা দেখতে পান। খেয়াল করো, ওনার নাম অনুসারে কিন্তু অঙ্গাণুটার নামকরণ করা হয়েছে, অর্থাৎ ক্যামিলো গোলজি ওনার নামের সেই অংশ থেকে এই বস্তুটার নামকরণ করা হয়েছে গোলজি বস্তু বা গোলজি বস্তু। তারপর দেখো উৎপত্তি, আসলে এটা এই অঙ্গাণুটা তৈরি হয় কোথা থেকে, এটার উৎপত্তি কোথা থেকে আমরা যদি বলি, দেখো এটাও তৈরি হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি একটু পরে পড়াবো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়ে থাকে, মসৃণ এবং অমসৃণ। তার মধ্যে যেটি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেইখান থেকে এই গোলজি বস্তুটা উৎপত্তি লাভ করে। আচ্ছা, এরপরে দেখো যে বৈশিষ্ট্য, অর্থাৎ এই গোলজি বস্তু সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের একটু জানা লাগবে, সেগুলো আমরা একটু দেখি। প্রায় সব প্রাণী কোষে এরা উপস্থিত, অর্থাৎ আমি বলতে পারি যে এটা প্রাণী কোষের একটা অঙ্গাণু, অর্থাৎ প্রাণী কোষের বৈশিষ্ট্য সম্পন্ন একটা অঙ্গাণু হচ্ছে এটা। ওকে, তাহলে প্রাণী কোষে এরা উপস্থিত থাকে, প্রায় সব প্রাণী কোষে। এবং দেখো যে ভিন্ন নাম, এটার আরো বেশ কয়েকটা নাম আছে। ঠিক আছে, তো নামগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। ডিকটায়োজোম, ইডিওজোম এবং লাইপোকন্ড্রিয়া, এই তিনটা ভিন্ন ভিন্ন নাম রয়েছে গোলজি বস্তু। ঠিক আছে, তাহলে আমরা আসি পরের ইনফরমেশন, যেটা যে কোষের ট্রাফিক পুলিশ, অর্থাৎ এটাকে কি নামে ডাকা হয়, অপর একটা নাম হচ্ছে, এটার কাজ অনুসারে নামকরণটা করা হয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। আমরা জানি যে ট্রাফিক পুলিশ, তো এটা কেন আসলে ট্রাফিক পুলিশ বলা হয়, যে এক কোষ থেকে বা কোষের একটা অংশ থেকে যদি নিউক্লিয়াস এটা হয়, তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি অংশ থেকে কোনো বস্তুকে যে সাইটোপ্লাজমীয় পর্দা বা ঝিল্লি আছে, এই ঝিল্লির কাছাকাছি নিয়ে আসা বা বের করে দেওয়া। এই অঙ্গাণুটার কাজ হচ্ছে নিউক্লিয়াসের দিক থেকে কোনো বস্তুকে ঝিল্লিবদ্ধ করে এটা মেমব্রেনের কাছাকাছি নিয়ে আসা এবং বের করে দেওয়া। তো এই কাজের জন্য এটাকে ডাকা হয় কোষের ট্রাফিক পুলিশ। এই কাজের জন্য এটাকে ডাকা হয় কোষের ট্রাফিক পুলিশ। তো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কোন অঙ্গাণুটাকে। ঠিক আছে, কোষের ট্রাফিক, যেমন আমরা দেখেছিলাম যে শর্করা উৎপাদনের কারখানা, যেটা বলা হয় প্লাস্টিক গেট, আবার বলা হয় কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস, এটা বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তো ঠিক ওই রকমই গোলজি বস্তু বা গোলজি যন্ত্রকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। আচ্ছা, এরপরে আমরা আসি যে গোলজি বস্তু এটার ভৌত গঠন, অর্থাৎ এটা আসলে কেমন, দেখতে কেমন এবং কি কি অংশ নিয়ে এই গোলজি বস্তুটা গঠিত। তো চলো আমরা একটু দেখি, আমরা ছবির মাধ্যমে দেখবো। খেয়াল করো এখানে কি থাকে, একক পর্দা থাকে, অর্থাৎ যে পর্দা দিয়ে আবৃত
এটা হচ্ছে একক একটা পর্দা এবং গঠনগত উপাদান কিছু রয়েছে এবং উপাদানগুলা কি কি খেয়াল করো যে সিস্টার্নি 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 এটা বহু বচনে, এক বচনে আমরা বলি সিস্টার্না সিস্টার্না। তো এই সিস্টার্না একসাথে থাকলে এটাকে বলা হয় ডিকটাজম। তো এই সিস্টার্নি হচ্ছে এক ধরনের স্ট্রাকচার, অর্থাৎ গোলজি বস্তুতে আমরা সিস্টার্নি নামক গঠন দেখতে পারবো। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরে কি আছে, ভ্যাকুওল, অর্থাৎ এই গোলজি বস্তুতে থাকবে ভ্যাকুওল। ভ্যাকুওল মানে বুঝতে পারছো যে এটা একটা গহ্বর, ঠিক আছে, ফোস্কার মতো একটা গঠন, এবং সেখানে কি থাকবে, ভেসিকল, সেখানে কি থাকবে, ভেসিকল থাকবে। আচ্ছা, এখন আমরা দেখি যে সিস্টার্নি কোনগুলোকে বলা হচ্ছে। দেখো, এটা যদি একটা গোলজি বস্তু হয়, এটা যদি একটা গোলজি বস্তু হয়, তাহলে তার মধ্যে সিস্টার্নি কোনগুলো, সিস্টার্নি এই যে গাদা করে যে চৌবাচ্চার মতো অংশগুলো বা ল্যামেলির মতো যে অংশগুলো, ল্যামেলি মানে হচ্ছে পাতলা পর্দার মতো বা হচ্ছে ঝালরের মতো যে অংশগুলো, সেগুলোকে আমরা কি বলবো একসাথে, এগুলোকে আমরা বলবো সিস্টার্নি, সিস্টার্নি। ওকে, এরপরে দেখো যে ভেসিকল কোনগুলাকে বলবো, এই যে ছোট ছোট যে গহ্বর, এগুলোকে কি বলবো আমরা, ভেসিকল, ভেসিকল। আর থালার মতো গহ্বর যেটা সিস্টার্নির প্রান্তে অবস্থান করে, এগুলোকে আমরা বলবো ভ্যাকুওল, ভ্যাকুওল। তো ভেসিকল আর ভ্যাকুওল মোটামুটি একই রকমের গঠন, কোথাও কোথাও এগুলাকে সেম ভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে, ঠিক আছে। তো তোমরা সিস্টার্নি আর ভেসিকল বা ভ্যাকুওল সম্পর্কে এই চিত্রের মাধ্যমে খুব সহজে জানতে পারছো, তাই না? আচ্ছা, এখন দেখো যে এখানে একটা বিষয় আছে, আমরা একটু পড়বো যে কিছু কথা আছে, ট্রান্সফেস, সিস ফেস এবং মিডিয়াল সিস্টার্না, আবার বলা হচ্ছে ট্রান্সগোলজি নেটওয়ার্ক। চলো এগুলাকে একে একে আমরা দেখি। তো ট্রান্সফেস, ট্রান্সফেস, ট্রান্স মানে যেটা এই যে সাইটোপ্লাজমীয় ঝিল্লি, মনে করো এটা সাইটোপ্লাজমীয় ঝিল্লি, আর এখানে রয়েছে নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াস রয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সাইটোপ্লাজমীয় ঝিল্লি এবং এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের কাছাকাছি যে সিস্টার্নি গুলো থাকবে, নিউক্লিয়াসের কাছাকাছি যে সিস্টার্নি গুলো থাকবে, সেগুলোকে বলা হয় সিস, সিস বা সিস সিস্টার্নি, ঠিক আছে, সিস বা সিস সিস্টার্নি। আর যেগুলো নিউক্লিয়াস থেকে দূরে থাকবে, অর্থাৎ আমাদের যে প্লাজমা মেমব্রেন, কোষের যে সেল মেমব্রেন রয়েছে সেখানে সেই দিকে থাকবে, এগুলোকে, এই সিস্টার্নি গুলোকে কি বলা হয়, ট্রান্স সিস্টার্নি, ট্রান্স সিস্টার্নি, সিস্টার্না, যেটা একটা ব্যাক হচ্ছে সিস্টার্না। আচ্ছা, তো মাঝামাঝি যেগুলো থাকবে, যেগুলো মাঝামাঝি থাকবে সেগুলোর নাম কি হবে বলো দেখি, সেগুলোর নাম হবে মিডিয়াল, মিডিয়াল অর্থাৎ মধ্যবর্তী, মিডিয়াল সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের কাছে কিন্তু এগুলো খুব সহজে বোঝা যাচ্ছে বা তোমরা বুঝতে পারছো। খেয়াল করো, নিউক্লিয়াসের কাছাকাছি যে সিস্টার্নি গুলো থাকবে সেগুলোকে আমরা বলছি সিস্টার্নি, যেগুলো প্লাজমা মেমব্রেনের দিকে থাকবে বা নিউক্লিয়াস থেকে দূরে থাকবে সেগুলোকে আমরা বলছি ট্রান্সসিস্টার্নি, আর এর মাঝামাঝি যেগুলো থাকবে সেগুলোকে আমরা কি নামে ডাকছি, এগুলো হচ্ছে মিডিয়াল সিস্টার্নি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যে ট্রান্সফেস কোনটা, ট্রান্সসিস্টার্না থাকবে এদিকে, সেটাই হচ্ছে ট্রান্সফেস, ফেস মানে মুখ, কোন দিকে, এই দিকে, নিউক্লিয়াসের দিকে, তার মানে এই দিকটাকে আমরা বলবো ট্রান্সফেস। আর নিউক্লিয়াসের বিপরীত দিকে, প্লাজমা মেমব্রেনের দিকে, এটাকে আমরা বলবো সিস ফেস। তাহলে সিস ফেসের ট্রান্সফেস হচ্ছে প্লাজমা মেমব্রেনের দিকে এবং সিস ফেস হচ্ছে নিউক্লিয়াসের দিকে। নিউক্লিয়াসের দিকে যে সিস্টার্নাগুলো সেগুলোকে আমরা এজন্য বলবো সিস সিস্টার্না, এবং নিউক্লিয়াস থেকে দূরে যে সিস্টার্নাগুলো, সে সিস্টার্নিগুলো, সেগুলোকে আমরা বলবো ট্রান্স সিস্টার্নি, আর মাঝামাঝি যেগুলো সেগুলোকে আমরা বলবো মিডিয়াল সিস্টার্নি। আচ্ছা, তারপরে দেখো যে ট্রান্স গোলজি নেটওয়ার্ক, এই যে সিস্টার্নি, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল, এই যে অংশগুলো একসাথে আসলে যে স্ট্রাকচারটা তৈরি করে, অনিয়মিত একটা স্ট্রাকচার, এটা আসলে গোছানো বা সাজানো গোছানো না, একটা অনিয়মিত স্ট্রাকচার। তো এই যে পুরো স্ট্রাকচারটাকে আমরা বলছি যে ট্রান্স গোলজি নেটওয়ার্ক, ট্রান্স গোলজি নেটওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এটা একটা কানেকশন তৈরি করেছে, এই যে ভ্যাকুওল গুলো এখান থেকে তৈরি হয়ে
কোথায় পরিবাহিত হয়, এই যে এইখানে চলে আসে, আস্তে আস্তে সেটা প্লাজমা মেমব্রেন দিয়ে বাইরে বের হয়ে চলে আসে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা আসলে একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটার নাম হচ্ছে ট্রান্স গোলজি নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে দেখো যে রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন যদি আমরা বলি তাহলে কেমন কি আছে এখানে, সবচেয়ে বেশি খেয়াল করো প্রোটিন আছে, 60% প্রোটিন আছে। তো আমরা প্রত্যেকটা অঙ্গাণুর ক্ষেত্রে এটা দেখবো যে সবচেয়ে বেশি কোন উপাদানটা রয়েছে। ঠিক আছে, তো আমরা দেখবো যে এখানে প্রোটিন আছে 60%, এছাড়াও খেয়াল করো এখানে ফসফোলিপিড আছে। যেহেতু আমরা এই স্ট্রাকচারটাতে কি দেখলাম যে এখানে মেমব্রেন আছে অনেকগুলো, তাই না, অনেক মেমব্রেন, ভেসিকলে মেমব্রেন আছে, ভ্যাকুওলে একটা মেমব্রেন আছে, এবং এই গোলজি বস্তুটা পুরোটাই মেমব্রেন দিয়ে আবৃত, তার মানে অবশ্যই এখানে ফসফোলিপিড আছে, যেটা আমরা পড়েছিলাম। ঠিক আছে, তার মানে এখানে কি থাকবে, ফসফোলিপিড থাকবে। আচ্ছা, এরপরে দেখো ফ্যাটি অ্যাসিড আছে, ভিটামিন কে আছে। তাহলে ভিটামিনের মধ্যে কোন ভিটামিনটা আছে, ভিটামিন কে। এছাড়াও কি আছে দেখো, এনজাইমস, এনজাইমের মধ্যে খেয়াল করো যে এটিপি এজ থাকতে পারে, থাকতে পারে এডিপিএস, টিটিপিএস, এরকম বিভিন্ন ধরনের এনজাইম এখানে উপস্থিত থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে কাজ, এই গোলজি বস্তুর আসলে কাজ কি, খেয়াল করো যে লাইসোজোম ও ভিটামিন তৈরি করা, অর্থাৎ এখানে কি তৈরি হবে, লাইসোজোম, লাইসোজোম আরেকটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তাই না, এবং ভিটামিন তৈরি হবে, ওই যে আমরা দেখলাম যে এখানে ভিটামিন কে উপস্থিত থাকে, তাই না। আচ্ছা, এরপরে দেখো কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে, অর্থাৎ কোষ বিভাজনের সময় খেয়াল করো একটা কোষ যখন বিভাজিত হয়, একটা কোষ যখন বিভাজিত হয় তখন তখন যে এদের মধ্যে একটা কোষ প্লেট তৈরি হয়, তাই না, দুইটা নিউক্লিয়াস দুই প্রান্তে, এবং এদের মধ্যে কি তৈরি হয়, কোষ প্লেট তৈরি হতে হয়। তারপরে আসলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর সমবন্টন হয় এবং দুইটা কোষ উৎপন্ন হয়। তো এই যে কোষ প্লেট, কোষ প্লেট তৈরিতে এই গোলজি বস্তুর অবদান রয়েছে। তো কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করাও গোলজি বস্তুর কাজ। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো কোষ প্রাচীর গঠন, এরপরে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে তৈরি জিনিসপত্র তৈরি করে বা যে উপাদানগুলো তৈরি করে সেগুলো পরিবহনে এর ভূমিকা আছে। অর্থাৎ আমি আগে বলেছি এটাকে কি বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ, অর্থাৎ নিউক্লিয়াসের দিক থেকে কিছু উপাদান এরা ভ্যাকুওল বা ভেসিকলের মধ্যে আবদ্ধ করে সেটাকে ওই নিউক্লিয়াসের দিক থেকে মেমব্রেনের দিকে নিয়ে আসে, অর্থাৎ এটা পরিবহনের কাজ করে। এজন্য আমরা এটাকে কি বলছিলাম, কোষের ট্রাফিক পুলিশ। ঠিক আছে, তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি উপাধি ঝিল্লিবদ্ধ করা এবং উদ্ভিদ কোষে পলিস্যাকারাইড উৎপাদন ও পরিবহন, এজন্য এটাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি বলা হয় দেখো, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ঠিক আছে, এজন্য শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা গোলজি বস্তুকে কি বলবো, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এরপরে দেখো যে প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয়, অর্থাৎ এখানে তো ভিটামিন কে উপাদান হিসেবে রয়েছে, এর পাশাপাশি এখানে কি সঞ্চয় করে রাখে, ভিটামিন সি। আচ্ছা, দেখো শুক্রাণু গঠনেও এটা সহায়তা করে থাকে। তো এই কাজগুলোর মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট, দেখো খেয়াল করো যে প্রয়োজনীয় উপাদান ক্ষরণ করা কোষ প্রাচীর এবং কোষ প্লেটের জন্য, এছাড়াও কি করা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে দ্রব্যাদি উৎপন্ন হয় সেগুলোকে ঝিল্লিবদ্ধ করা, এবং প্রধান কাজ হচ্ছে পরিবহন করা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো যে আমরা চলে আসি আমাদের নেক্সট অঙ্গাণু, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। এটা আরেকটা নাম কি, অন্তঃপ্লাজমীয় জালিকা, অন্তঃপ্লাজমীয় জালিকা। ঠিক আছে, আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন দেখো যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি আসলে। তো পরিণত কোষে সাইটোপ্লাজমে যে জালিকাকার বিন্যাস দেখা যায় সেটি হচ্ছে অন্তঃপ্লাজমীয় জালিকা। দেখো কোথায়, সাইটোপ্লাজমে, অর্থাৎ যেহেতু আমরা বলছি এটাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত থাকবে, এবং এটা কি জালিকাকার, এটা কেমন, জালিকাকার। ঠিক আছে, যেহেতু আমরা নামে দেখতে পাচ্ছি রেটিকুলাম, রেটিকুলাম মানে কি জানো, রেটিকুলাম মানে জালিকা, রেটিকুলাম মানে জালিকা, জালিকা, জালের মতো বিস্তৃত। আচ্ছা, আবিষ্কার, খেয়াল করো কেজ আর পোর্টার এবং অ্যালবার্ট ক্লড ফুলাম কোথায় এটা প্রথম দেখতে পান, মুরগির ভ্রূণীয় কোষে, অর্থাৎ তারা মুরগির ভ্রূণ নিয়ে গবেষণা করেন বা হচ্ছে এক্সপেরিমেন্ট করেন, সেখান থেকে ওনারা দেখতে পান যে আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো অঙ্গাণু রয়েছে, এবং ওনারা পরবর্তীতে এটাকে নামকরণ করেন। আচ্ছা, এরপরে আসে যে উৎপত্তি,
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থেকে উৎপত্তি লাভ করে? তো খেয়াল করো যে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমীয় ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি, একটা কমন কথা কি জানো, সবগুলো নিয়ে কি আছে? ঝিল্লি ঝিল্লি ঝিল্লি। তার মানে কি, যে ঝিল্লি আমরা কি দেখি? কোষ ঝিল্লি দেখি, অর্থাৎ কোষের বাইরে যে ঝিল্লি সেটাকে আমরা কোষ ঝিল্লি বলছি। আর কি আছে? সাইটোপ্লাজমীয় ঝিল্লি, এটাকেই সাইটোপ্লাজমীয় ঝিল্লি হিসেবে ডাকা হয়। আর কি দেখো, নিউক্লিয় ঝিল্লি, অর্থাৎ নিউক্লিয়াসের চারিপাশে যে আবরণটা রয়েছে সেটাকে নিউক্লিয় ঝিল্লি বলে। এই ঝিল্লিগুলো থেকেই প্রধানত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়। খেয়াল করো, রেটিকুলাম মানেও জালিকা, ঠিক আছে? তো এই যে ঝিল্লি থেকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তৈরি হয়। বিস্তৃতি খেয়াল করো একটু, ইউক্যারিওটিক কোষ, অর্থাৎ সকল ইউক্যারিওটিক কোষে এরা থাকবে। বিশেষত কোন কোন কোষগুলো আমরা বেশি পরিমাণে দেখবো? যকৃত, অগ্নাশয় ও অন্তঃক্ষরা গ্রন্থি কোষে বেশি পরিমাণে আমরা এটাকে লক্ষ্য করব। এই ইনফরমেশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কোন কোন কোষে? যকৃত, অগ্নাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থি কোষ। দেখো 3 ধরনের কোষের নাম বলা আছে, ঠিক আছে? তো আমরা জানি যকৃতও একটা গ্রন্থি, অগ্নাশয়ও একটা গ্রন্থি, মিশ্র গ্রন্থি, এবং অন্তঃক্ষরা গ্রন্থি এটা এক ধরনের গ্রন্থি, অর্থাৎ যেটাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। তো এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, এই 3 ধরনের কোষ থেকে মূলত কি তৈরি হয়? আমরা দেখি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি পরিমাণে উপস্থিত থাকে। দেখো প্রকার, আসলে আমরা বললাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রথমে বলেছিলাম 2 ভাগে ভাগ করতে পারি আমরা। তো ভাগ 2টা কি কি? মসৃণ এবং অমসৃণ, অর্থাৎ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে দেখো এখানে একটু খেয়াল করো যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসলে কি হয়, যে এর গায়ে কোনো দানাদার বস্তু লেগে থাকবে না, অর্থাৎ এটা কি হবে? এটা মসৃণ হবে, এর গঠনটা মসৃণ, অর্থাৎ এর গায়ে কোনো দানাদার কোনো কিছু বা অন্য কোনো বস্তু লেগে থাকবে না। তার মানে এটা কেমন? মসৃণ। আমরা বলতে পারি এটা মসৃণ, স্মুথ, এর আবরণীটা স্মুথ। আচ্ছা, তারপরে দেখো অমসৃণ যদি আমরা দেখি তাহলে অবশ্যই তাহলে এর গায়ে কোনো উপাদান লেগে থাকবে, এজন্যই আমরা এটাকে অমসৃণ নামে নামকরণ করছি, তাই না? তাহলে দেখি আমরা যে এখানে কোন উপাদানটা উপস্থিত থাকে। দেখো এর গায়ে এরকম দানা দানা একটা উপাদান উপস্থিত থাকে, যেটা হচ্ছে আরেকটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এটা কি? এটা হচ্ছে রাইবোজোম। এটা হচ্ছে রাইবোজোম। আমরা ওই যে বলেছিলাম রাইবোজোমই হচ্ছে একমাত্র সার্বজনীন অঙ্গাণু, অর্থাৎ আমরা এটা প্রোক্যারিওটিক সেলেই দেখতে পাবো এবং ইউক্যারিওটিক সেলেও আমরা এটাকে দেখতে পাবো। অর্থাৎ এই যে দানাদার রাইবোজোম লেগে আছে, এই কারণে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কেমন দেখায়? অমসৃণ দেখায়। কারণ কোনো কিছু যদি তার গায়ে লেগে থাকে তাহলে অবশ্যই সেটা অমসৃণ হবে, আর এখানে কোনো কিছু লেগে নাই, একদম প্রাকৃতিক স্মুথ, তার মানে এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? কারণ এখানে রাইবোজোম লেগে আছে। আচ্ছা, এরপরে দেখো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন। আমরা দেখো খেয়াল করো যে খুব সুন্দর একটা ছবি এখানে অ্যাড করেছি। তো এই ছবিটার সাহায্যে আমরা কিন্তু আসলে বুঝতে পারবো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোথায় থাকে এবং এর স্ট্রাকচারটা কেমন, ঠিক আছে? এবং এখানে কি কি উপাদান থাকে এগুলো আসলে দেখতে কেমন। আমরা 3D ফিগার অ্যাড করেছি। 3D ফিগার অ্যাড করার ফলে তুমি আরো ক্লিয়ার ধারণা নিতে পারবে, ঠিক আছে? এখন দেখো যে আসলে কোন কোন উপাদান দিয়ে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা গঠিত। খেয়াল করো সিস্টার্নি এবং যে ভেসিকল, এই দুইটা সেম। তার সাথে একটু মনে করো যে আমরা আগেই পড়লাম গোলগি বস্তু। তো গোলগি বস্তুতে আমরা কি কি পড়েছিলাম? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল, ঠিক আছে? কিন্তু এখানে কি আছে? সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল, শুধুমাত্র একটা উপাদানের পার্থক্য। আচ্ছা দেখো, তাহলে এটাকে আমরা মনে রাখবো কিভাবে? সিভিট, জাস্ট এমনি মনে রাখার জন্য, যেন তোমাদের মনে থাকে সিভিট। তাহলে সিতে সিস্টার্নি, বিতে ভেসিকল এবং টতে যেটা আমি বলছি টিউবিউল। তো এই 3টা উপাদান নিয়ে আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা গঠিত। তো খেয়াল করো এখানে এই যে বস্তুটা, এটা কি বলতো? এটা হচ্ছে নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত। দেখো নিউক্লিয়াসের যে মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, এই মেমব্রেনের সাথে এটা কিন্তু কানেক্টেড, ঠিক আছে? এই যে এই জায়গাতে খেয়াল করো কানেক্টেড, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কিছু উপাদান এই কি করতে পারে?
এর মধ্যে নিতে পারে এবং সেটাকে আবার গোলজি বস্তুতে ট্রান্সফার করতে পারে। গোলজি বস্তু কি করবে, উপাদানটাকে নিউক্লিয়াস তাহলে কোষের মধ্যে থেকে প্লাজমা মেমব্রেন দিয়ে বাইরে বের করে দেবে। এই যে এই ট্রাফিক পুলিশের কাজটা করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যে আসলে এখানে সিস্টার্নি কি বুঝতেই পারছো। সিস্টার্নি এই যে এই গঠন, এগুলোকে আমরা বলছি সিস্টার্নি, সিস্টার্নি, ঠিক আছে। আর খেয়াল করো সিস্টার্নির গায়ে কিন্তু এই যে দানাদার উপাদানগুলো লেগে আছে, এগুলোকে আমরা কি বলছি, এগুলোকে বলছি রাইবোজোম, রাইবোজোম, ঠিক আছে। অর্থাৎ রাইবোজোমের কারণে আসলে এগুলো অমসৃণ দেখায়। এবং রাইবোজোম কোথায় লেগে থাকে, সিস্টার্নি, এখানে রাইবোজোম, রাইবোজোম থাকে, উপস্থিত থাকে, লেগে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যে ভেসিকল কোনগুলো, এই যে এই উপাদানগুলো, এগুলোকে বলা হচ্ছে ভেসিকল বা ফোস্কা, ফোস্কার মতো, ঠিক আছে। আচ্ছা, ফোস্কা বা চৌবাচ্চার মতো। আচ্ছা, এরপরে দেখো যে এখানে কিন্তু কোনো রাইবোজোম নাই, খেয়াল করো যে এখানে কোনো রাইবোজোম নাই। রাইবোজোম কি লিখে আছে, নাই, তাহলে এখানে রাইবোজোম থাকবে না, রাইবোজোম নেই, তার মানে শুধু রাইবোজোম থাকে কোথায়, সিস্টার্নিতে। আচ্ছা, এরপরে দেখো টিউবিউল, টিউবিউল এই যে টিউবের মতো গঠন, এই যে টিউবের মতো গঠন, এগুলাকে আমরা কি বলছি, টিউবিউল, এগুলোকে আমরা বলছি টিউবিউল, টিউবের মতো গঠন। এবং যেহেতু এটা একটা কোষের মধ্যে অঙ্গাণু, তার মানে অবশ্যই এটা অনেক ক্ষুদ্র, তখন আমরা এটার নাম দিচ্ছি টিউবিউল, কারণ এটা অনেক ক্ষুদ্র, ঠিক আছে। আচ্ছা, ক্ষুদ্র টিউবিউল, এখানেও কি থাকে না, রাইবোজোম নাই, রাইবোজোম নেই। ওকে, তাহলে এই যে প্রত্যেকটা অংশ আসলে আমাদের কোষের মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা অংশেরই অনেক কাজ রয়েছে। এগুলো আসলে কি ধারণ করে, এনজাইম ধারণ করে, বিভিন্ন ধরনের এনজাইম ধারণ করে এবং প্রত্যেকটা অংশে বিভিন্ন ধরনের এনজাইম আছে, প্রত্যেকটা কাজ আলাদা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি যে এটা রাসায়নিক গঠনটা আসলে কি, কেমন। তো রাসায়নিক গঠনটা খেয়াল করো যে এখানেও প্রোটিন বেশি পরিমাণে থাকে, ওই প্রায় একই গোলজি বস্তুর মতোই প্রোটিন থাকে 60 থেকে 70%। এরপরে থাকে লিপিড, যেটা ফসফোলিপিড হতে পারে। এবং খেয়াল করো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এনজাইম থাকে কত ধরনের, 15 ধরনের। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কয় ধরনের এনজাইম পাওয়া যায়, উত্তর হবে 15 ধরনের, ঠিক আছে। আচ্ছা, দেখো এরপরে কাজ আমরা আসি যে প্রোটোপ্লাজমের কাঠামো, এটা হচ্ছে আসলে প্রোটোপ্লাজমের একটা কাঠামো, অর্থাৎ একটা স্কেলিটনের মতো কাজ করে। যেহেতু জালিকার মতো, রেটিকুলামের মতো, তার মানে এটা একটা স্কেলিটন বা কাঠামো, একটা হচ্ছে আকৃতি দেয় কোষকে। প্রোটিন সংশ্লেষণ, অর্থাৎ খেয়াল করো এখানে কি রয়েছে, আমি কি বললাম, খেয়াল করো অমসৃণ, যেটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি ছিল, রাইবোজোম ছিল না, রাইবোজোম ছিল। এই রাইবোজোমের কাজ কি, এটার কাজ কি, প্রোটিন তৈরি করা, প্রোটিন তৈরি করা কাজ। তার মানে রাইবোজোম যেহেতু লেগে আছে, সো ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজও প্রোটিন তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, দেখো লিপিড এবং গ্লাইকোজেন, হরমোন, ভিটামিন এগুলো তৈরি করতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়াও দেখো কোষ প্রাচীরের সেলুলোজ গঠন, অর্থাৎ কোষ প্রাচীরে আমরা জানি উদ্ভিদের কোষ প্রাচীরে কি আছে, প্রধান উপাদানই হচ্ছে সেলুলোজ, তাই না, সেলুলোজ হচ্ছে প্রধান উপাদান। তো এই সেলুলোজটা গঠন করা এটার কাজ। দেখো রাইবোজোমে উৎপন্ন প্রোটিনের পরিবহন, তো রাইবোজোমে যে প্রোটিনগুলো উৎপন্ন হলো, এই প্রোটিনগুলো পরিবহন করে গোলজি বস্তুতে নিয়ে যাওয়া বা গোলজি বস্তুতে ট্রান্সফার করা বা পরিবহন করা, এটাও একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা কাজ সম্পর্কে ধারণা নিলাম এবং দেখো প্রত্যেকটা কিন্তু খুবই সহজ, আমরা একটু খেয়াল করে পড়লে, একটু বুঝে পড়লে খুবই সহজ, তাই না। প্রত্যেকটা অঙ্গাণু সম্পর্কে আমরা জানবো এবং প্রত্যেকটা অঙ্গাণু সম্পর্কে আমরা এগুলো ধারণা নিতে পারবো এবং বুঝতে পারবো বিষয়গুলো ইনশাল্লাহ। দেখো যে পার্থক্যের বিষয়, এখন আমরা আসি, এই দুইটা আমরা অঙ্গাণু পড়লাম, একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর আরেকটা ছিল গোলজি বডি, তাই না, গোলজি বডি। তো এই যে
দুইটা অঙ্গাণু, এই দুইটার একটু কাছাকাছি স্ট্রাকচার ছিল তোমরা যদি খেয়াল করো, তাই না? তো ভেসিকল, আর আমরা দেখেছিলাম যে ভ্যাকুওল, আর ওখানে ছিল ভেসিকল, ভ্যাকুওল আর টিউবিউল, ঠিক আছে? তো এই যে অংশগুলো, এই অংশগুলো একই রকম। তো আমরা একটু পার্থক্য করবো যে আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বস্তু এটার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়, এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারণ দুইটা কাছাকাছি একটা স্ট্রাকচার বিশিষ্ট অঙ্গাণু। অবস্থান খেয়াল করো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় অবস্থিত? এটা নিউক্লিয়াসের কাছাকাছি, তাই না? নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত। গোলজি বডিটাও কিন্তু নিউক্লিয়াসের কাছাকাছি। কাছে, এবং আমরা বলতে পারি যে সাইটোপ্লাজমেরও কাছে থাকে, সাইটোপ্লাজমীয় ঝিল্লি। তো নিউক্লিয়াসের কাছাকাছি আমরা এটাই বলি, এতটুকুই। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো যে বিস্তৃতি আমরা কোথায় পাবো আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। দেখো যে ইউক্যারিওটিক সেল, অর্থাৎ প্রকৃত কোষে, তাই না? সেটা হতে পারে প্ল্যান্ট, হতে পারে এনিমাল। আর যদি গোলজি বডির কথা আমরা খেয়াল করি তাহলে এটা হচ্ছে এনিমাল সেল। আমরা বললাম প্রথমেই যে এটা প্রাণী কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেখো মসৃণতা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ হতে পারে, মসৃণ বা অমসৃণ, মসৃণ বা অমসৃণ, ঠিক আছে? আর আমাদের এই গোলজি বডি কি, সেটা কিন্তু সবসময় মসৃণ, এখানে কোনো অমসৃণ অংশ থাকে না, অর্থাৎ এখানে কোনো রাইবোজোম থাকে না। দেখো জালিকা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উপস্থিত, ঠিক আছে? জালিকার মতো গঠন। আর গোলজি বডিতে চৌবাচ্চার ন্যায়। আচ্ছা দেখো কাজ কি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে বিভিন্ন পদার্থ সংশ্লেষণ, মানে তৈরি, সংশ্লেষণ ও ক্ষরণ করবে, নির্গমন করবে। আর এ কি করবে? পরিবহন, ঠিক আছে? পরিবহন করবে, গোলজি বডি পরিবহন। তো এই কিওয়ার্ড গুলো জানলে কিন্তু আমরা আসলে এদের পার্থক্য জানতে পারবো এবং সহজেই আমরা লিখতে পারবো। তো আমরা এইভাবে পার্থক্যের বিষয়গুলো দিয়ে দুইটা অঙ্গাণু সম্পর্কে আলাদা আলাদা করে যদি একটু কিওয়ার্ড লিখে রাখি তাহলে আমরা পরীক্ষার সময় এগুলো আমাদের মনে থাকবে এবং আমরা এটা ইলাবোরেটলি একটু বানায় একটু বড় করে লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপরে দেখো যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা রেটিকুলামের পার্থক্য দেখেছিলাম। তো রাইবোজোমের উপর ভিত্তি করে মসৃণে কি ছিল না? রাইবোজোম ছিল না, এবং অমসৃণে রাইবোজোম ছিল। দেখো অবস্থান এটা কোথায় থাকে? ইউক্যারিওটিক সেল অর্থাৎ প্রকৃত কোষে থাকে, এটাও থাকে ইউক্যারিওটিক সেল। ওকে, এবার দেখো রাইবোজোম, এখানে কি আছে? রাইবোজোম আছে, মসৃণ, তার মানে নাই। আর এখানে কি রাইবোজোম আছে। তো দেখো কাজের ক্ষেত্রে, মসৃণের ক্ষেত্রে আমরা কি বলবো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সংশ্লেষণ। তো কি সংশ্লেষণ? এনজাইম হতে পারে, এনজাইম, হরমোন, তারপর ইত্যাদি উৎপাদন ও ক্ষরণ নির্গমন করবে। আচ্ছা, তো এই অমসৃণের ক্ষেত্রে কি? এখানে কিন্তু খেয়াল করো, প্রোটিন তৈরি করা এবং ক্ষরণ করা। দেখো চিত্র আমরা অ্যাড করে ফেলবো, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুব সহজেই তোমরা আঁকাতে পারবে, স্ট্রাকচারটা অনেক ইজি।
তো এরকম ভাবে আমরা আর্ট করে নিব এবং এখানে কোনো রাইবোজোম দেব না, ঠিক আছে? এখানে কোনো রাইবোজোম দিব না, আমরা টিউবিউলস দেব, টিউবের মতো স্ট্রাকচার দেব, কিন্তু রাইবোজোম দেব না। ওকে, আচ্ছা, এরপরে দেখো অমসৃণের ক্ষেত্রে। অমসৃণের ক্ষেত্রে এখানে আমরা রাইবোজোম সংখ্যা অ্যাড করব কিছু, এবং দেখাবো যে এর গায়ে রাইবোজোম লেগে আছে, এজন্য এটা অমসৃণ, ঠিক আছে? তাহলে আমাদের একটা পারফেক্ট পার্থক্য হয়ে যাবে মসৃণ এবং অমসৃণের মধ্যে। ওকে, আচ্ছা, এখন দেখো যে আরেকটা বিষয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে যদি আমরা বলতে চাই যে কোন কোষে থাকে, কোন কোষে থাকে, তাহলে আমরা এটা বলবো যকৃত কোষে থাকে। যকৃত অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা গ্রন্থির কোষে। আর এরা কোথায় থাকে, কোন কোষে যদি আমি বলি, তাহলে এরা থাকে পেশি। পেশি কোষে। আচ্ছা, তাহলে দেখো আমরা নেক্সট একটা অঙ্গাণু, সেটা হলো সেন্ট্রিওল। সেন্ট্রিওল সম্পর্কে জানি যে এটা কি। তো এটা হচ্ছে প্রাণী কোষে উপস্থিত এবং কিছু উদ্ভিদ কোষেও এটাকে পাওয়া যায়, এবং নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন এবং একটি গহ্বরকে ঘিরে 9টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকা নির্মিত খাটোনলে গঠিত, এটাই হচ্ছে সেন্ট্রিওল। তো সংজ্ঞাটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটা আসলে খুবই সহজ। খেয়াল করো যে তোমরা দেখবে এটা হচ্ছে প্রাণী কোষের প্রধান বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষেও পাওয়া যায়। এটা হচ্ছে স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ সেন্ট্রিওল বিভাজিত হতে পারে নিজে নিজে, এবং বিভাজিত হয়ে আরেকটা সেন্ট্রিওল তৈরি করতে পারে। তো একটি গহ্বর থাকে এবং সেখানে দুইটা আমরা নালিকা দেখব, দুইটা নালিকা, সেখানে প্রত্যেকটাতে কি থাকে, 9টা গুচ্ছ প্রান্তীয় উপনালিকা থাকে, 9টি, ঠিক আছে? 9টি উপনালিকা থাকবে এবং সেগুলা গুচ্ছাকারে থাকবে, একটা গুচ্ছ থাকবে। আচ্ছা, তো এটাই হচ্ছে সেন্ট্রিওল। দেখো আবিষ্কার করেন কে? ভ্যান বেন্ডেন এটাকে আবিষ্কার করেন। এবং বিস্তৃতি যদি আমরা বলি যে কোথায় কোথায় এটা পাবো, ঠিক আছে, কোথায় কোথায় এটা পাবো, তো পাবোর ক্ষেত্রে বিষয়টা অনেক বড়, অনেক লিস্ট আমাদের মুখস্থ করতে হবে। তাই আমি সহজ করার জন্য আসলে বলেছি যে কোথায় কোথায় অনুপস্থিত। তাহলে এটা আমরা জানবো যে কোথায় কোথায় অনুপস্থিত, তার মানে এই কোষগুলো বাদে, এই কোষগুলো বাদে যেই বাকি যে কোষগুলো রয়েছে সেগুলানে এটা উপস্থিত থাকে। আমরা দেখো কোথায় কোথায় থাকে না, আদি কোষে থাকে না, অর্থাৎ প্রোক্যারিওটিক সেলে আমরা সেন্ট্রিওল দেখতে পাবো না, ডায়াটমে থাকে না, ইস্টে থাকে না, আবৃতবীজী উদ্ভিদে এটি অনুপস্থিত থাকে। অর্থাৎ নিম্ন শ্রেণীর যে জীব উদ্ভিদগুলো রয়েছে, যেমন নগ্নবীজী উদ্ভিদ বা ব্রায়োফাইটস, এদের ফার্ন হতে পারে, তো এদের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে। আচ্ছা, তো দেখো জোড়ায় জোড়ায় থাকে, যখন এটা আসলে জোড়ায় জোড়ায় থাকে, এরকম এরকম জোড়ায় জোড়ায় থাকে। জোড়ায় জোড়ায় থাকে বলে এটার নাম হচ্ছে ডিপ্লোজোম, এটার নাম ডিপ্লোজোম, ঠিক আছে? অনুনালিকা থাকে 9টি, এই জন্য এটাকে নামকরণ করা হয় ডিপ্লোজোম। আচ্ছা, তারপরে দেখো যে ভৌত গঠন যদি আমরা আসি, কি কি উপাদান নিয়ে এটা গঠিত। এখানে থাকে প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, থাকে ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট, এবং যোজক বা লিঙ্কার, অর্থাৎ এই অনুনালিকাগুলোকে একসাথে আটকে বা আবদ্ধ রাখার জন্য কিছু লিঙ্কার থাকে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি নাই, আবরণী নাই, ডিএনএ আরএনএ অনুপস্থিত। ওকে, এখন দেখো যে আমরা যদি বলি, দেখাতে চাই, দেখো 3D একটা ফিগার, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা অ্যাড করেছি, 3D একটা ফিগার, তাই না? তাহলে এখানে খেয়াল করো যে এই যে তিনটা এই তিনটা একসাথে যুক্ত হয়েছে। তো এই তিনটা মিলে এই পুরো নালিকাটাকে আমরা কি বলছি, পুরো নালিকাটাকে, তিনটা সহ পুরো নালিকাকে আমরা বলছি অনুনালিকা, অনুনালিকা, ঠিক আছে? তিনটা সহ এই পুরো নালিকাটাকে বলছি অনুনালিকা। তাহলে এই তিনটার প্রত্যেকটাকে আমরা কি বলবো, উপনালিকা। তো উপনালিকাগুলোকে ভেতর থেকে বাইরের দিকে, থ্রেডবোল্ট, বিজ্ঞানী থ্রেডবোল্ট উনি আসলে ভেতর থেকে বাইরের দিকে এগুলোকে নামকরণ করেছেন এ বি সি। তার মানে আমরা এটাকে বলবো এ যেহেতু অনেক ভেতরে আছে, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। তার মানে এ বি সি, এই যে এ বি এবং সি, এটাকে কি বলা হয়, উপনালিকা। এই তিনটাকে বলা হয় উপনালিকা। তার মানে তিনটা উপনালিকা মিলে একটা অনুনালিকা।
আর অনুনালিকার সংখ্যা কয়টা খেয়াল করো, এই যে 1 2 3 4 5 6 7 8 এবং এটা 9, তার মানে কয়টা থাকে, 9টি থাকে। ঠিক আছে, এই হচ্ছে। আর এই যে দেখো লিঙ্কার, এই যে লিঙ্কার, একটা নালীর সাথে আরেকটা নালী অনুনালিকা অ্যাড করা আছে, এগুলো হচ্ছে কি লিঙ্কার, লিঙ্কার। ওকে, আচ্ছা। আর কি থাকে, সিলিন্ডার ওয়াল থাকে বা প্রাচীর। আচ্ছা, এই হচ্ছে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সেন্ট্রিওল, সেন্ট্রিওল এর ভৌত গঠন। ওকে, এখন দেখো যে এটা রাসায়নিক গঠন কি, রাসায়নিক গঠন এখানে কি কি থাকে, প্রোটিন থাকে, লিপিড থাকে এবং এটিপি থাকে। ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কাজটা কি, মাকুতন্তু, এই কাজ তিনটা ইম্পর্টেন্ট, কাজ তিনটা ইম্পর্টেন্ট। কি কি থাকে খেয়াল করো, মাকুতন্তু বা স্পিন্ডল যে ফাইবার, আমরা জানি সেল ডিভিশনের সময় স্পিন্ডল ফাইবার তৈরি হয়, তাই না, স্পিন্ডল ফাইবার তৈরি হয়। তো এই স্পিন্ডল ফাইবারটা তৈরি বা গঠন করাই হচ্ছে এই সেন্ট্রিওলের কাজ। এরপরে দেখো সিলিয়া ও ফ্লাজেলা তৈরি, অর্থাৎ সিলিয়া ও ফ্লাজেলা কেমন, ফ্লাজেলা হচ্ছে হুইপ লাইক, হুইপ লাইক মানে চাবুকের মতো একটা গঠন, অনেক লম্বা একটা গঠন। এটা কোথায় থাকে, ব্যাকটেরিয়াতে থাকে। ঠিক আছে, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়ান্সে থাকে। আচ্ছা, আর কি সিলিয়া, সিলিয়া মানে সূক্ষ্ম চুলের মতো গঠন, এগুলোকে বলা হচ্ছে সিলিয়া, সূক্ষ্ম চুলের মতো, এগুলো হচ্ছে সিলিয়া। তো সিলিয়া এবং ফ্লাজেলা তৈরি করাও এটার কাজ। এরপর আসে যে শুক্রাণু লেজ গঠন করাও এটার কাজ। আচ্ছা, খেয়াল করো আরেকটা বিষয়, তো এই আচ্ছা আসি একটু দেখো সেন্ট্রিওল। তো সেন্ট্রিওলে আসলে দুই ধরনের উপাদান থাকে, দুই ধরনের উপাদান থাকে। তো এই যে টিউবের মতো, এই যে টিউবের মতো অংশ, টিউব, এটাকে তো আমরা বলছি সেন্ট্রিওল, তাই না, সেন্ট্রিওল। তো সেন্ট্রিওলের চারিপাশে, সেন্ট্রিওলের চারিপাশে এটা কিন্তু আবরণী দিয়ে ঘেরা না, এটা আবরণী বিহীন অঙ্গাণু। চারিপাশে কি থাকে, থকথকে জেলির মতো কিছু উপাদান থাকে, থকথকে জেলির মতো কিছু উপাদান থাকে। উপাদানকে কি নামে রাখা হয় জানো, এগুলোকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, এগুলোকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। এই যে সেন্ট্রোস্ফিয়ার আর এগুলো হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল, এগুলো সেন্ট্রিওল, সেন্ট্রিওল। এই সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল এই দুইটাকে একসাথে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার, ফিয়ার যোগ সেন্ট্রিওল সমান সমান আমরা কি বলতে পারি, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। ঠিক আছে, অর্থাৎ এই দুইটাকে একসাথে বলা হয় সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম নামে এটাকে ডাকা হয়। এরপরে দেখো যে আমরা নেক্সট যে অঙ্গাণু সেটা আসি, এটা হচ্ছে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। ঠিক আছে, সাইটোস্কেলিটনটা কি, সকল প্রকৃত কোষের সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলোর অন্তর্বর্তী স্থানে কতগুলো সূত্র একসাথে জালিকার মতো গঠন তৈরি করে। অর্থাৎ তোমরা নাম শুনে বুঝতে পারছো যে এটা একটা কঙ্কাল বা এটা একটা ফাইবার বা তন্তুর সমন্বয়ে বা কিছু রডের সমন্বয়ে গঠিত একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা কি করে আমাদের কোষটাকে চুপসে যেতে যায় না, কোষটাকে একটা নির্দিষ্ট আকৃতি দান করে রাখে। ঠিক আছে, তার মানে এটা অন্তর্বর্তী স্থানে সূত্র হতে পারে একসাথে জালিকার মতো গঠন তৈরি করে রাখে। তো খেয়াল করে এটার নামকে দেন কোর্টজফ, এই সাইটোস্কেলিটন নামটা করেছিলেন কোর্টজফ। প্রকারভেদ আমরা আসি, 3 প্রকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয় প্রকার, 3 প্রকার। কি কি সেগুলো, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। খেয়াল করো, এটা যদি একটা সেল হয় এবং সেলটাকে আমরা যদি সেকশন করে দেখি, তাহলে খেয়াল করো যে কোনটা মাইক্রোটিবিউল, কোনটা মাইক্রোফিলামেন্ট এবং কোনটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। খেয়াল করো এই যে রডের মতো সবুজ যে স্ট্রাকচারগুলো, এটাকে বলা হচ্ছে মাইক্রোটিবিউল, এটাকে বলা হচ্ছে মাইক্রোটিবিউল। আর খেয়াল করো এই যে কিছু জালিকার মতো নীল যে অংশগুলো, সেগুলোকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর এই যে নিচে তলদেশে এই যে স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে কি মাইক্রোফিলামেন্ট। ঠিক আছে,
তার মানে 3 ধরনের ফিলামেন্ট মিলে আমরা মূলত সাইটোস্কেলিটন গঠিত আমাদের। সেই ফিলামেন্টগুলো কি? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কিভাবে থাকে আমরা দেখো সহজেই কিন্তু বুঝতে পারছি। এটা বুঝতে একটু অসুবিধা হলেও দেখো এটা কিন্তু একটা কোষ, ঠিক আছে? একটা কোষকে ভাগ করে দেখানো আছে যে কোষের মধ্যে কি কি আছে। দেখো এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া, তাই না? তারপরে এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের উপাদান। তো এই যে উপাদানের মধ্যে আসলে এই জালিকা বা টিউব আকৃতির কিছু অংশ থাকে যেটা স্কেলিটনের মতো কাজ করে। এগুলো মিলেই আমাদের কোষীয় কঙ্কাল বা কোষ কঙ্কাল গঠিত। আমরা একটু দেখি যে মাইক্রোটিবিউলস আসলে কেমন। এটা অশাখ। ওই যে দেখলাম, এই যে দেখলাম মাইক্রোটিবিউল কেমন অশাখ, কোনো শাখা নাই, ঠিক আছে? লম্বা নলাকার, নলের মতো। আবিষ্কার করেছেন কে? রবার্ট এবং ফ্রান্সি। কোথায়? প্রাণীর স্নায়ুকোষে। এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। কোথায় লক্ষ্য করেছিলেন? প্রাণী দেহের স্নায়ুকোষে, আমাদের স্নায়ুকোষে, নিউরনে। স্নায়ুকোষটা কি কি বলা হয়? নিউরন। এটা কিন্তু নিউরন হিসেবেও আসতে পারে, অর্থাৎ নিউরনে আবিষ্কার করেছিলেন, দেখেছিলেন। ভৌত গঠন আমরা দেখি। এটা লম্বা শাখাহীন ফাঁপা টিউব, এক প্রান্ত পজিটিভ এবং অন্য প্রান্ত কি নেগেটিভ হিসেবে বিবেচিত বা চিহ্নিত করা হয়। এটা মনে রাখবা। রাসায়নিক গঠন দেখো যে 13টি প্রোটোটিবিউলস। কয়টি? 13টি। এটুকু মনে রাখো। এবং ডাইমেরিক প্রোটিন, সেটা হচ্ছে আলফা এবং বিটা টিউবিলিন প্রোটিন। প্রোটিনের নাম কি? আলফা ও বিটা টিউবিলিন। হতে পারে আলফা টিউবিলিন বা বিটা টিউবিলিন প্রোটিন। এই দুইটা প্রোটিনের সমন্বয় গঠিত। অবস্থান আসলে কোথায় এটাকে পাওয়া যায়? অবস্থিত কোথায়? দেখো ফ্লাজেলা, সিলিয়া ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত থাকে। স্পিন্ডল ফাইবারে থাকে, সেন্ট্রিওল বা ব্যাজাল বডিতে থাকে, ঠিক আছে? স্পিন্ডল ফাইবারে থাকে এবং সেন্ট্রিওল ও ব্যাজাল বডিতে থাকে। আমরা দেখেছি সেন্ট্রিওল যে বিভিন্ন টিউব দিয়ে গঠিত না, ওখানেও থাকে। ওগুলাই হচ্ছে আসলে মাইক্রোটিউবুল। আমরা দেখলাম অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা, অর্থাৎ 3টা নালী একসাথে, 3টা উপনালিকা একসাথে একটা অনুনালিকা গঠন করেছে, এটাকে বলা হয় ত্রয়ী। তো ওই যে 3টা, এই জন্য ত্রয়ী। তো ওই নালিকাগুলোই কিন্তু আসলে এই মাইক্রোটিউবিউল, ঠিক আছে? আচ্ছা দেখো কাজ বা সাইটোস্কেলিটন। কাজ আমরা আসি যে ফ্লাজেলা ও সিলিয়ার চলন। ফ্লাজেলা ও সিলিয়ার চলন, যেহেতু ফ্লাজেলা এবং সিলিয়া এখানে কি থাকে? মাইক্রোটিবিউলস থাকে, অর্থাৎ এদের কাজটাই মাইক্রোটিবিউলসের কাজ। অর্থাৎ ফ্লাজেলা সিলিয়ার আসলে কাজ কি জানো? ফ্লাজেলার কাজ হচ্ছে চলাচল করার জন্য সাহায্য করা একটা অর্গানিজমকে। সিলিয়ার কাজও ঠিক একই রকম। আচ্ছা, এখানে মাকুযন্ত্র গঠন করা, অর্থাৎ স্পিন্ডল যন্ত্র থাকে। আর এখানে থাকে দেখো ক্রোমোজোমকে পৃথক করে বিপরীত মেরুতে পৌঁছাতে। আমরা এটা কোথায় দেখেছি? মাইটোসিসের কোন ধাপে দেখো এই ঘটনাটা ঘটে? অ্যানাফেজ, তাই না? অ্যানাফেজ, অর্থাৎ অ্যানাফেজে কি হয়? দুইটা মেরুমুখী চলন ঘটে, ক্রোমোজোমের মেরুমুখী চলন ঘটে, বিপরীত মেরুতে পৌঁছাতে থাকে। অ্যানাফেজে তো এই ঘটনাটা ঘটে। তো এটা আসলে কার কারণে হয়? এই মাইক্রোটিউবিউলসের জন্যই হয়ে থাকে। দেখো কোষ প্রাচীর গঠন করা, এটার কাজ। এটা আমরা সেন্ট্রিওলের ক্ষেত্রেও দেখেছিলাম, বা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে দেখেছিলাম। দেখো কোষের দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ একটা কোষকে এটা দৃঢ়তা প্রদান করবে। অর্থাৎ যেহেতু স্কেলিটন, তার মানে এটা একটা কমন কাজ, তাই না? আচ্ছা দেখো মাইক্রোফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্ট, এটাকে কি নামে ডাকা হয়? অ্যাক্টিন ফিলামেন্ট। অর্থাৎ এখানে কোন ফাইবার থাকে? অ্যাক্টিন ফাইবার, অ্যাক্টিন প্রোটিন থাকে, ঠিক আছে? আচ্ছা দেখো গঠন, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন, এটা হচ্ছে আমি হাইলাইট করেছি, তার মানে এটা ইম্পর্টেন্ট। কাজ দেখো সাইটোপ্লাজমের চলন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস। তো সাইটোপ্লাজমের চলন ঘটাবে, ফ্যাগোসাইটোসিস ঘটাবে, পিনোসাইটোসিস ঘটাবে। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কঠিন পদার্থকে ভক্ষণ করা, পিনোসাইটোসিস মানে হচ্ছে তরল উপাদানকে ভক্ষণ করা, কোষের মধ্যে নিয়ে মধ্যে থেকে সেটাকে বাইরে বের করে দেয়। তো এই যে পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস এগুলো কাজ করে থাকে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আরেক ধরনের ফিলামেন্ট, সেটা হচ্ছে কেরাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট, বাইমেন্টিন। 4 ধরনের হয়। কয় ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট? 4 ধরনের, একদম মুখস্থ, ঠিক আছে? কি কি? কেরাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট এবং বাইমেন্টিন। ওকে, তারপরে দেখো পারক্সিজম, এটাও একটা ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু, অর্গানেলি। দেখো এটা কোথায় থাকে? কিডনিতে থাকে, বৃক্ক ও লিভারের কোষে থাকে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। কিডনিতে থাকবে বা বৃক্ক যেটাকে আমরা বলি, এবং লিভারের কোষ বা যকৃত, এটা কি? যকৃত কোষ, ঠিক আছে? যকৃত কোষে এই অঙ্গাণুটা বেশি পরিমাণে থাকে বা আমরা দেখতে পাই। আচ্ছা দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। খেয়াল করো যে এক আবরণে বিশিষ্ট,
এটাতে আবরণী থাকে এবং আবরণীটা কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। মাইক্রোসোম নামেও এটাকে ডাকা হয়। অর্থাৎ এগুলাকে পারক্সিজম, গ্লাইওক্সিজম, এগুলাকে একসাথে মাইক্রো বডিজ বলা হয়। এগুলাকে একসাথে কি বলা হয়? মাইক্রো। মাইক্রো মানে ক্ষুদ্র, বডিজ। ওকে, তার মানে এটা মাইক্রোসোম নামে ডাকা হয়। কে করেছিলেন? ওই যে ক্রিশ্চিয়ান দে দুবে। আমরা দেখেছিলাম যে লাইসোজোম কে আবিষ্কার করেছিলেন? ক্রিশ্চিয়ান দে দুবে। তো তার মানে উনি পারক্সিজম আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এবং লাইসোজোম, পারক্সিজম, গ্লাইওক্সিজম তিনটাকে একসাথে বলা হয় মাইক্রোবডিজ। ওকে, এখন দেখো যে এইটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। কি এটার কাজ একটু আমরা খেয়াল করব। হাইড্রোজেন পার অক্সাইড। ওকে, তো দেখো হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে কি এনজাইম থাকবে? ক্যাটালেজ। ক্যাটালেজ, ক্যাটালেজ এনজাইম। এনজাইম, তো এই এনজাইমটার কাজ কি? এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে পানি এবং অক্সিজেনে পরিণত করা। খেয়াল করো, হাইড্রোজেন পারঅক্সাইড আমাদের জন্য কি? বিষ তুল্য। বিষ তুল্য, বিষের মতো। ঠিক আছে, মানে বিষের মতো একটা খারাপ উপাদান, সেই উপাদানটাকে আসলে তারা ভালো দুটো উপাদানে পরিণত করে। এবং অক্সিজেনের ঘনত্ব, অক্সিজেন কিন্তু কোষের মধ্যে বেশি হয়ে গেলেও সমস্যা, একটা লিমিট আছে, এর বেশি হয়ে গেলেও সমস্যা। তো সেই অক্সিজেনের পরিমাণটাকেও এই পারঅক্সিজম নিয়ন্ত্রণ করে কোষের মধ্যে। আচ্ছা দেখো, গ্লাইওক্সিজম। গ্লাইওক্সিজম একটু খেয়াল করো যে এটা উদ্ভিদ কোষে একক পর্দাঘেরা ডিম্বাকার অঙ্গাণু, অর্থাৎ আমরা কোন কোষে দেখতে পাবো? উদ্ভিদ কোষে দেখতে পাবো। এবং এটার কাজ কি? দেখো, স্নেহ বিপাক, অর্থাৎ চর্বি বা স্নেহ জাতীয় উপাদানকে কি করবে? পরিপাক করবে, বিপাক করবে। দেখো ছত্রাক বিপাকীয় কার্যে অংশগ্রহণ করে। দেখো কোথায় থাকে? ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা এবং তেল বীজের কোষে। অর্থাৎ বীজের কোষে যে কোষগুলা আসলে আমরা কি জানি, একটা বীজ যখন আমরা মাটিতে ফেলে দিই, ওই মাটি থেকে আসলে দেখা যায় কিছুদিন পরে একটা কি বের হয়? ছোট চারা গাছ বের হয়। তো চারা গাছটা আসলে কোথা থেকে পুষ্টি পাবে? কোথা থেকে এত বড় হলো? ভ্রূণ তৈরি হলো, ভ্রূণটা এত বড় হলো কোথা থেকে? ওই বীজের মধ্যে কিছু পরিমাণে শক্তি বা তেল জাতীয় উপাদান সঞ্চিত থাকে এই চারা গাছটা বড় হওয়ার জন্য। ঠিক আছে, তো সেখানে আমরা কি পাবো? গ্লাইওক্সিজম পাবো। ওকে, আচ্ছা দেখো তাহলে ছত্রাকে থাকে, ইস্টে থাকে, নিউরোস্পোরা এবং তেলবীজের কোষে থাকে। কাজ কি করবে? চর্বি ও লিপিড বিপাক এবং কি করবে? বীজের অঙ্কুরোদ্গমে লিপিডকে ভেঙে গ্রহণযোগ্য চিনিতে পরিণত করে। এই থেকেই পুষ্টি পায়। এই চিনি থেকেই একটা ভ্রূণ পুষ্টি পায় এবং সেই ভ্রূণটা কি হয়? চারা গাছে পরিণত হয়। চারা গাছ, এখান থেকে গাছটা তারপর আস্তে আস্তে বড় হয় এবং সেটা মাটি থেকে, বাতাস থেকে পুষ্টি গ্রহণ করা শুরু করে আর সালোক সংশ্লেষণ শুরু করে, তখন সেটা বড় উদ্ভিদে পরিণত হয়। আচ্ছা, তো দেখো এই যে এখানে খুব সহজে দেয়া আছে যে এরকম দেখতে এই বডিজ গুলো, মাইক্রো বডিজ গুলো, এবং তার মাঝখানে কি থাকে? বিভিন্ন ধরনের এনজাইমস থাকে। আচ্ছা দেখো, কোষ গহ্বর, লাস্ট ওয়ান, শেষ আমাদের। তো অঙ্গাণুর মধ্যে কোষ গহ্বর, সেল ভ্যাকুয়াল, তোমরা জানো কোথায় থাকে? এটা কোথায় থাকে? এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে আমরা খুব বড় উদ্ভিদ কোষে দেখতে পাই। আর প্রাণী কোষে যদি থাকে, প্রাণী কোষে থাকলে সেটা কেমন? ক্ষুদ্র, ছোট, অনেক ক্ষুদ্র থাকে, ব্যাকওয়ার্ড। আচ্ছা, তো কাজ কি? কোষরস ও বর্জ্য পদার্থ ধারণ করা। কোষরস এবং বর্জ্য পদার্থ ধারণ করা। তো কোষরসের মধ্যে কি কি উপাদান আছে? দেখো, এই যে বড় একটা ভ্যাকুয়াল, এটা কিন্তু সেল ভ্যাকুয়াল, ঠিক আছে, বা কোষ গহ্বর। এই যে বড় একটা স্ট্রাকচার, তো এর মধ্যে আসলে রস হিসেবে কোন কোন উপাদানগুলো উপস্থিত থাকে? দেখো, অবশ্যই পানি থাকবে, পানি। তারপরে কি থাকবে? কার্বোহাইড্রেট, তারপরে কি থাকবে? কার্বোহাইড্রেট, তারপরে থাকবে প্রোটিন, থাকবে লিপিড। ঠিক আছে, এই যে তিনটা আমাদের খাদ্য উপাদানই আছে। আর পানি তো থাকবে যেহেতু এটা তরল। আচ্ছা, এছাড়া কি থাকবে? অজৈব উপাদান, জৈব অ্যাসিড থাকবে, বিভিন্ন জৈব অ্যাসিড আছে, সেই অ্যাসিডগুলো থাকবে। এছাড়াও কি থাকবে? কিছু পরিমাণ অজৈব
লবণ, ঠিক আছে, ইত্যাদি। এনজাইম থাকতে পারে ইত্যাদি। তো এই উপাদানগুলো দিয়েই আসলে কোষরস গঠিত। তো কোষরসের মধ্যে উপাদানগুলো ধারণ করে রাখে এই সেল ভ্যাকুয়াম। এবং দেখো যে এখানে কি আছে, যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। কোষরসের আরেকটা কাজ কি, পিএইচ রক্ষা করা, অর্থাৎ কোষের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব এটাকে রক্ষা করা এই কোষরসের ইয়ের কাজ, সেল ভ্যাকুয়ালের কাজ বা কোষ গহ্বরের কাজ। আচ্ছা, এরপরে দেখো পানির চাপ রক্ষা করা। পানির চাপ অর্থাৎ কোষের মধ্যে পানির চাপ রক্ষা করা এই অঙ্গাণুটার একটা কাজ। তার মানে আমরা দেখলাম যে প্রত্যেকটা অঙ্গাণু কি, এদের কাজ, এদের ভৌত গঠন, এদের রাসায়নিক গঠন, তারপরে আমরা প্রত্যেকটা ফিগার দিয়ে বর্ণনা এগুলো পড়েছি। তো এদের মধ্যে খেয়াল করো যে কিছু কিছু খুব বিশেষ ইনফরমেশন ছিল যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। যেমন বিভিন্ন অঙ্গাণুর বিভিন্ন রকমের নাম ছিল। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মাইটোকন্ড্রিয়ার পাওয়ার হাউস, তারপরে হচ্ছে আমরা গোলগি বডির ক্ষেত্রে বলতে পারি এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। তো এই যে কথাগুলো, আবার আবিষ্কারক, কিছু কিছু অঙ্গাণুর আবিষ্কারক, এবং কোন সেলে কোন কোষের মধ্যে অঙ্গাণুটা আসলে পাওয়া গিয়েছিল বা বেশি পরিমাণে থাকে, এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর আরেকটা বেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্গাণুর কাজ। অঙ্গাণুটা আসলে কি কাজ করে, আমাদের একটা কোষের মধ্যে সেলুলার লেভেলে কি কাজ করে এবং আমাদেরকে টিকে থাকতে সাহায্য করে। ঠিক আছে, তো আমরা খুব ভালোভাবে জেনেছি এই অঙ্গাণুগুলো সম্পর্কে, এবং আমরা এগুলো সম্পর্কে আরো ভালোভাবে একটু জানবো, একটু পড়াশোনা করব, তাহলে দেখবে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর পড়াশোনা বেশি কঠিন না, আসলে সহজ। আমরা একটু খেয়াল করে পড়াশোনা করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। আর বায়োলজির ক্ষেত্রে অবশ্যই আমরা চিত্র দিয়ে পড়ব, চিত্র দেখে পড়ব, কারণ চিত্র, ছবি কিন্তু কথা বলে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো, তোমরা ভালো থাকবে। আজকের মতো এখানে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।